শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত স্থাপনে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুনানির জন্য আজ আদালত বসার কথা থাকলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 3 মাসের কথা বলে দীর্ঘ সময় এই আদালতে কার্যক্রম চলায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। দফায় দফায় বাক বিতণ্ডা হলেও আলিয়া মাদ্রাসার মাঠে প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় এবং বিডিআর সদস্যদের জামিন আবেদনের শুনানির কথা ছিল আজ। এজন্য বুধবার দিবাগত মধ্যরাতে মাঠের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকতে চাইলে বাধা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাতভর বিক্ষোভ করে তারা। সকাল থেকে আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। অস্থায়ী আদালত না সরানো পর্যন্ত সড়ক অবরোধের কথা জানান তারা। অস্থায়ী আদালত, কিন্তু কার পায়তারা, কার ষড়যন্ত্রে সেই অস্থায়ী আদালতকে এখানে স্থায়ী করা হচ্ছে। ওই রাত থেকে আমরা এখানে বকশীবাজার মোড়ে অবস্থান করতেছি, এই পর্যন্ত আমরা অবস্থান আছি, সারা রাত অবস্থান আছে। আমাদের দাবি হচ্ছে একটাই, যে এই মাঠে আর কখনো অস্থায়ী আদালত বসবে না, এটা আমাদের দাবি। এখনো যদি আমরা ইনজাস্টিসের ভিতরে থাকি, জাস্টিস না পাই, তাহলে আমাদের তো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা স্টুডেন্ট, আমরা শিখছি কি, সরকার আমাদের রাষ্ট্র যদি আমাদেরকে প্রতারিত করে, আমাদেরকে চিটিং শেখায়, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে বলেন। বকশীবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু সকালেই আসলে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। বিডিআর হত্যাকাণ্ডের যেসব মামলা হয়েছিল সেসব মামলার একটি মামলার, অর্থাৎ বিস্ফোরক মামলার বিচার কার্যক্রম, এবং সেখানে কিন্তু আজকে জামিন শুনানি হওয়ার কথা ছিল। অনেকে এখন 16 বছর ধরে আসলে যে বিডিআর সদস্যরা এখানে জেলবন্দী রয়েছেন, তাদের কোনো বিচার কার্যক্রম শুরু হয়নি এখন পর্যন্ত। তাদেরই আসলে আজকে জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা, তারা কিন্তু বলছেন যে অস্থায়ী যে আদালতটা করা হয়েছিল 2013 সালে, সেটি কিন্তু তারা আর কোনোভাবে চলতে দিতে চান না। এবং আমরা দেখেছি গতকাল রাত 12টার দিকে, আমরা যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, 12টার দিকে তাদের যে খেলার মাঠের মূল যে ফটকের তালা ছিল, সেটি কিন্তু কয়েকজন মানুষ এসে আসলে কেটে দেয় সাদা পোশাকের। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের যে কার্যক্রম চলছিল, অর্থাৎ আপনি জানেন যে এখানে কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠে তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেটি কিন্তু হচ্ছিল। ফলে শিক্ষার্থীরা কিন্তু তারই প্রস্তুতি নিচ্ছিলেন, এবং এই যখন একজনকে তালা কাটতে দেখে, তখন কিন্তু তারা ওই লোককে ধরার জন্য চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ গাড়িতে তারা চলে যায় বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এবং এরপরেই কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আশেপাশের যেসব রাস্তা রয়েছে সেগুলোকে তারা বন্ধ করে দেয়, এবং কোনো ধরনের পুলিশ প্রশাসন সহ অন্যান্য কাউকে আসলে মাঠের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যেখানে আদালত বসার কথা, সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে 3 মাসের কথা বলে তাদেরকে নানাভাবে প্রতারিত করা হয়েছে, এবং তাদেরকে যে এই কার্যক্রম আর তারা এই আদালতের কার্যক্রম তারা আর কোনোভাবে এখানে চলতে দিতে চান না বলে বলছেন শিক্ষার্থীরা। তো আমরা দেখছি যে শিক্ষার্থীরা আসলে তাদের যে বিক্ষোভ, সেটি কিন্তু অব্যাহত রেখেছে। আশেপাশে যেসব রাস্তা রয়েছে সেগুলো তারা বন্ধ করে রেখেছে। ফলে এখানে যে বিচার কার্যক্রম, সেটি কিন্তু আসলে খুব দ্রুত যে শুরু হবে তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যদিও বিচারের জন্য আমরা দেখেছি বিডিআর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অবরোধ করে রেখেছে, এবং তারা শহীদ মিনারে রাস্তা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে একটু বলবেন যে গতকাল রাতে আসলে কি হয়েছিল আপনাদের? আচ্ছা, গতকাল রাতে আমি একটু আগে থেকে বলি, আমাদের এখানে 3 দিন যাবৎ আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। এখানে আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এখানে আমরা রাত 12টার দিকে আমরা ভলেন্টিয়ার করব, তো দায়িত্ব বসে ভাগাভাগি করছিলাম। তখন সেই মুহূর্তে 12:30 নাগাদ এখানে পুলিশের গাড়ি থেকে সিভিল ড্রেসে 2 জন এসে আমাদের মাঠে যে তালা লাগানো ছিল, সেই তালাটা ভেঙে দেয় তারা। তারপর আমরা যখন তাদেরকে ধাওয়া করি, তখন তারা পুলিশের গাড়িতে উঠে চলে যায়। এর জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই যে আমাদের এই মাঠে, আমরা অবশ্যই চাই যে পিলখানা হত্যা মামলার সুষ্ঠু বিচার হোক, কিন্তু আমাদের মাঠে
যেন আমাদের এই অস্থায়ী আদালত যেখানে বসানো হয়েছে আমরা আমাদের মাঠে এই কার্যক্রম আমরা হতে দিতে যাচ্ছি না। আমাদের মাঠে আমাদের শিক্ষা কার্যক্রম এবং আমরা আমাদের মতো করে পরিচালনা করতে যাচ্ছি। জি, প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? আমরা অনেক আগে প্রশাসনের কাছে গেছি, প্রশাসন থেকে বারবার বলছে যে আপনাদের অস্থায়ী আদালত আপনাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন হওয়ার পরও আমাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়নি। 2013 সালে মাত্র 6 মাসের জন্য 3 মাস মতান্তরে 6 মাসের জন্য 3 মাসের জন্য নেওয়া হয়েছিল আমাদের মাঠটা, কিন্তু তারপর থেকে এখানে বিচার কার্য বারবার এক একজনের বিচার কার্য চলছে এবং এটাকে আবার নতুন করে অস্থায়ী আদালতকে স্থায়ীভাবে করার জন্য যে তাদের পায়তারা চলছে, এর জন্য আমরা এই অবস্থান কর্মসূচি করছি। আমরা রাত থেকে অবরোধ করে যাচ্ছি, আমরা রাস্তা অবরোধ করছি যে আমাদের এখানে আমাদের মাঠে এই অস্থায়ী আদালত আমরা হতে দিব না। আপনাকে ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম যে তারা আর কোনোভাবে এখানে অস্থায়ী আদালতকে বসতে দিতে চান না এবং তাদের যে একাডেমিক এবং তাদের নিজস্ব কার্যক্রম সেটিকেই তারা চালু রাখতে চায় এবং কোনোভাবে এই মাঠকে তারা আর আদালতের জন্য ব্যবহার হতে দিতে চান না। এবং আমরা দেখেছিলাম যে রাত থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করছেন, আশেপাশে যেসব রাস্তা সেগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং পুলিশ যদিও রাস্তার দুপাশেই অর্থাৎ বকশীবাজার মোড়ে এবং অন্য সাইডটিতেও কিন্তু আসলে ব্যাপক পরিমাণে পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে, তবে এখন পর্যন্ত তারাও আসলে সেরকম কোনো অ্যাকশনে যাচ্ছে না। যদিও আমরা দেখেছিলাম যে কয়েক দফা পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়েছে, তবে শেষ পর্যন্ত কিন্তু পুলিশ আসলে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা এক সাইডে অবস্থান করে এবং শিক্ষার্থীরাও কিন্তু অন্য সাইডে অবস্থান করে এবং বকশীবাজার কার্যক্রমের মাঠের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সেখানে রাতেই প্যান্ডেল করে রেখেছে এবং আজকে তারা আসলে বিচারের যে কার্যক্রম সেটিকে আর চলতে দিতে চান না এবং তারা চাচ্ছেন যে তাদের মাঠ আসলে তাদের কাছেই ফিরিয়ে দেওয়া হোক। তো এই ছিল আমার কাছে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বকশীবাজার থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। পিলখানা বিদ্রোহের ঘটনায় করা মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার দুপুরে সমাবেশের পর শাহবাগ ঘুরে আবারও অবস্থান নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। রাতের বেলাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা। সকাল থেকে ফের কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজকে আমাদের শত শত বিডিআর সদস্য জেলখানার প্রকোষ্ঠে দুকে থেকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমাদের জেলবন্দী সকল বিডিআর ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না। না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এরপরেও যদি দাবি পূরণ না হয় আমরা মৃত্যুর কোলে ঠেলে দেব। বিডিআর সদস্য ও তাদের পরিবারের অবস্থান কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কর্মসূচির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। এখানে কিন্তু আপনার আজকে কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে যে যারা নিহত হয়েছেন এবং সেই তাদের স্বজনরা এবং সেই সাথে সাথে যারা চাকরি হারিয়েছেন এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। গতকাল থেকে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং এই বিডিআর হত্যাকাণ্ড পূর্ণ তদন্ত সহ আপনার এবং এই যে প্রজ্ঞাপনে এর ধারা বাতিল সহ 3 দফা দাবিতে তারা আসলে আপনার এখানে গতকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই সাথে তারা কিন্তু গতকাল রাতেও কিন্তু এখানে তারা অবস্থান করেছেন। আমরা কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, এখানে তারা অবস্থান করেছেন। তারা বলছেন যে এই শীতের যে শৈত্য প্রবাহ চলছে গতকাল থেকে সেটি কিন্তু আপনার উপেক্ষা করেই তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হয় তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তী কর্মসূচি এখনো মধ্যে তারা দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে যদি কোনো আপনার সন্তোষজনক উত্তর না আসা পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং সেই জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বলে একটু কথা বলবো। কি দাবি আপনাদের? আসসালামু আলাইকুম, আমি বিডিআর সাবেক সদস্য। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা অবস্থানে আছি। আমাদের দাবি আমাদের জেলবন্দী ভাইদের, নির্দোষ ভাইদের মুক্তি জামিনে দিতে হবে এবং আমাদের যারা চাকরিচ্যুত বিভিন্ন জেলা
জেলায় জেলায় সীমান্তবর্তী এলাকায় তাদের চাকরিতে পূর্ণবহাল করতে হবে। এই দাবি নিয়ে আমরা রাজপথে নামবো এবং আমরা শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি এবং প্রহসন বিচারের পূর্ণ তদন্ত করে সঠিক তদন্তে বিচার করতে হবে, এই দাবি আমাদের। আপনি কি চাকরি করতেন? আমরা আসসালামু আলাইকুম, আমি বিডিআর নায়েব সুলতান নাসির। আমরা আজকে 16 বছর যাবৎ মানবত জীবনযাপন করছি। আমাদের গত 2009 সালে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আমরা সেই বিচারের কিছুই জানি না, সেই ঘটনার কিছুই আমরা জানতাম না। আমরা যারা ঢাকাতে ছিল, এখানে অনেক লোক ছিল ঢাকাতে, প্রায় 10,000-এর বেশি বিডিআর ছিল। তারা 10,000 বিডিআর এই অপরাধ করে নাই। আমরা যারা বাহিরে ছিলাম, আমি তখন কক্সবাজার অবস্থান করছিলাম, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে আমাদেরকে চাকরিচ্যুত করা, আমরা দেশদ্রোহী করা হয়েছে, আমাদেরকে বিদ্রোহী বানানো হয়েছে। আমরা ছিলাম সেখানে নির্দোষ। আমাদের উপরে যে একটা স্পেশাল কোর্ট 24টি কোর্ট গঠন করে আমাদেরকে বিচার করা হয়েছে, 25টি কোর্ট স্পেশাল কোর্ট, সেখানে আমাদের বিচার করা হয়েছে প্রহসনমূলক বিচার, যেখানে আমাদের বলার কিছু ছিল না। আমরা কোনো আইন প্রসিকিউটর নিয়োগ করতে পারিনি, আমাদের পক্ষে কোনো অ্যাডভোকেট ছিল না, তাদেরকে আসতে দেওয়া। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন, আসলে এখানে কিন্তু শুধুমাত্র ঢাকায় যারা ওই দিন এই পিলখানা হত্যাকাণ্ডে সময় ছিল, শুধু তারা না, এবং ঢাকার বাইরে আসলে অনেকেই কিন্তু বিডিআর সদস্য যারা আছেন, তারাও কিন্তু আসলে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলার শিকার হয়েছে, তারাও আজকে এখানে শুধু অবস্থান নিয়েছে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বিডিআর সদস্য তাদের পরিবারের কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সাভারে অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছেন নারী ও শিশু সহ 4 জন। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা আরিচাম মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দেওয়ানি মনির রিপোর্ট। বুধবার দিবাগত রাত 2টার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার পথে ছুটে যাওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা আরিচাম মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার ফেটে যাওয়ায় মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনে। এরপর দুর্ঘটনা কবলিত ঝুমুর পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস। এতে আগুন ধরে যায় এ বাসটিতেও। আগুনে পুড়ে মারা যায় অ্যাম্বুলেন্সের 4 আরোহী। এই যে গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আমরা জানলা ভাঙি বাইরে হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি আর হাতে। দুর্ঘটনার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অ্যাম্বুলেন্সে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। পুড়ে যাওয়া 2 নারী, 1 পুরুষ ও 1 শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দেওয়ানি মন, দেশ টিভি, সাভার। শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দ্য লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক ক্যানেডির অধীনে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। এর আগে হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালটিতে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে মা ছেলের আলিঙ্গনে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। উষ্ণ অভ্যর্থনা জানান নেতাকর্মীরাও। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরের বাইরে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ নেতাকর্মীরা। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খানও। সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেন বিএনপি চেয়ারপারসন। এরপর আর কোনো সফর না হওয়ায় মায়ের সঙ্গে দেখা হয়নি ছেলে তারেক রহমানের। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মা খালেদা জিয়াকে নিজ গাড়িতে বসিয়ে চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বরিশাল মহানগর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ছে। আসন্ন সম্মেলন কেন্দ্র করে এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে ওয়ার্ড কমিটি। তবে বর্তমান কমিটির দাবি এটি কোন্দল নয়, নিজেদের মধ্যে প্রতিযোগিতা মাত্র। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় যেতে চাইলে কোন্দল ভুলে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ত্যাগীদের মূল্যায়নের কথা জানান সিনিয়র নেতারা। বরিশাল থেকে সহকর্মী শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন টম্পা আফরোজ। কখনো পুলিশের বাধা, আবার কখনো আওয়ামী লীগের হামলা, এসব মোকাবেলা করেই গেল 15 বছরের বেশি সময় লড়াই সংগ্রাম চালিয়েছে বিএনপি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বরিশাল মহানগর বিএনপিতে বেড়েছে অভ্যন্তরীণ কোন্দল। রাজপথে কয়েকভাবে বিভক্ত দলটির নেতাকর্মীরা। গেল বছরের নভেম্বরে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, জিয়াউদ্দিন শিকদার জিয়াকে সদস্য সচিব ও আফরোজা খানম নাসরিনকে যুগ্ম আহ্বায়ক করে 42 সদস্যের বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যদিও এ কমিটি নিয়ে অভিযোগের শেষ নেই পদবঞ্চিত নেতাদের। গেল 25 নভেম্বর তৃণমূলের সব কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেয়া হলে তৎপর হয়ে ওঠেন পদ প্রত্যাশীরা। অবশ্যই এটা দলের ক্ষতি হচ্ছে এবং তারা সবসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের নেতা জনাব তারেক জিয়ার রেফারেন্স দিয়ে বারবার বলে সে কিনা তাদের এই কমিটি করছে। আমরা আদৌ এগুলো বিশ্বাস করি না। অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন হবে। বর্তমানে যারা কমিটিতে আছেন আমি তাদের ছোট করব না, যেহেতু এর ভিতরে অনেকের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। রাজনীতির লোকজন রাজনীতি করবে। আসন্ন সম্মেলন সামনে রেখে গেল বছরের ডিসেম্বরে বিলুপ্ত করা হয় মহানগরীর 30টি ওয়ার্ড কমিটি। নেতারা বলছেন অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে নেতাকর্মীদের মাঝে। নেতৃত্বের যে প্রতিযোগিতা এটা থাকাটা ভালো, এটা আছে এবং থাকবে, কিন্তু আমাদের মধ্যে কোনো কোন্দল নেই। রাজপথে যারা ছিল, আন্দোলন সংগ্রাম ছিল, তারাই কমিটিতে থাকবে। যারা বিরোধ করতেছে, ষড়যন্ত্র করতেছে, তাদের ষড়যন্ত্র কোথাও এই ষড়যন্ত্রের সফলতা নেই। 28 তারিখের পর যে কয়জন মাঠে ছিল তারাই কিন্তু আজকে 24-এর মুক্তিযোদ্ধা এবং তারাই কিন্তু আগামী দিনে আন্দোলন সংগ্রামে ছিল বিধায় তারা এই আগামী কমিটিতে আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে অভ্যন্তরীণ কোন্দল ভুলে রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে হবে। সেই সঙ্গে দলকে বসন্তের কোকিল মুক্ত করতে হবে। আর নতুন কমিটিতে ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়নের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বসন্তের কুকিল, এই সমস্ত কুকিল থেকে সতর্ক থাকতে হবে। দায়িত্বের মধ্যে হয়তো কোনো থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু মহানগরের সমস্ত 30টি ওয়ার্ডে সম্মেলন করে প্রস্তুতি কমিটি করে কমিটি করার সিদ্ধান্ত ঢাকায় মিটিং হয়েছে।
বর্তমানে বরিশাল মহানগর বিএনপিতে 4টি গ্রুপ সক্রিয় বলে জানিয়েছেন নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতের তীব্রতায় গাইবান্ধায় রোটা ভাইরাস আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 3 শতাধিক শিশু। প্রতিদিন ভর্তি হচ্ছে 30 থেকে 40 জন। SM মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। শীতের প্রকোপে গাইবান্ধায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পর্যাপ্ত লোকবল, বেড এবং ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত সেবা না পেয়ে অসন্তোষ জানান রোগীর স্বজনরা। কালকে 12টার দিকে স্যালাইন দিছি, 2টা পর্যন্ত স্যালাইন দেওয়ার পর আর স্যালাইন নাই। এখন বাচ্চা তো ওই কালকে থেকে হাঁটতে দিছে এই পর্যন্ত। এখন বাজে কটা? 10টা মনে হয় বাজে, 10টা 11টার মতো বাজে। এখনো তো কোনো বাচ্চার কোনো হাগা কোনো কন্ট্রোলে পাচ্ছে না। আইসি আর মনে করেন ভালোভাবে চিকিৎসাও করতে, চিকিৎসাও দেয় না, মনে করেন যে এরকম ডাক্তারই নাই ঠিক মতো। 12টার সময় ভর্তি করতে আমার মনে করেন কন্ট্রোল আসতেছে। সেবা দিতে তো সমস্যা হচ্ছে, বিছানা কম, সেক্ষেত্রে রোগী বেশি, বিছানা দিতে কষ্ট হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত ওষুধপত্র আছে আমাদের। বিছানা না থাকার কারণে আর আমাদের তো লোকও কম, 2 জন মাত্র আমরা নার্স, রোগী আমাদের 52 জন। এই ক্ষেত্রে তো একটু সেবাটা ঘাটতিতে আছে। ডায়রিয়া সহ শীতজনিত রোগ প্রতিরোধে রোটা ভাইরাস নিয়ে নানান পরামর্শ দেন শিশু বিশেষজ্ঞ। যে সমস্ত বাচ্চাদের বয়স 6 মাসের কম, তাদের বাচ্চা মায়েরা যেন বাচ্চাদের বুকের দুধ খাওয়া নিশ্চিত করে। আর যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি, বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে না এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হবে। আর যেটা বলছি আমি যে বাচ্চাদের বেশি ভ্রমণ করানো যাবে না। বাচ্চারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সাধারণত ঠান্ডা লেগে এই ডায়রিয়া প্রকোপটা হয়। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড় কেটে হাসপাতালের ভবন নির্মাণ শুরু করে সমালোচনার মুখে কাজ বন্ধ রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নিজেদের অবস্থান তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এমন ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। AK নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। চট্টগ্রামের চট্টশ্বরী সড়কের গোয়াচি বাগান এলাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভবন নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে পাহাড় কেটে করা হচ্ছে এই ভবন নির্মাণ। সমালোচনার মুখে বুধবার অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজ বন্ধ রাখা হয়েছে জানিয়ে অনুমতি না নেওয়ার কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ যুক্তি তুলে ধরেন পাহাড় কাটার পক্ষেই। পাহাড়ের যে মেজারমেন্ট আমি যেটা বলছি, ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড যেটা 50 মিটার, তারপর হাইট হচ্ছে 20 মিটার, আর ব্রেথ হচ্ছে প্রায় 56 মিটার। এই হাইট, এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, জাস্ট ওটা স্লোপ করতেছে। ওটা স্লোপ না করলে পাহাড়টা। তবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি পাহাড় কাটা নয়, বরং পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে। পাহাড়ের মধ্যে পাইল কেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে, মানে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না। এবং এটাকে আমার মনে হয় যে বার্ন ইউনিট যারা আসবে চিকিৎসা নিতে, চিকিৎসার সাথে যে রোগীর অ্যাটেন্ডেন্ট থাকবে, তারা এই পাহাড়টাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে ব্যবহার করতে পারবে। ভবন নির্মাণের নামে এভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। পাহাড় ও পরিবেশ রক্ষা করে হাসপাতালের ভবন নির্মাণের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পাহাড়টাকে সংরক্ষণ করে ওনারা কাজ করবেন, কিন্তু পরবর্তীতে আজকে ওনারা যেটা বললেন যে পাহাড় ধসে পড়ার কারণে ওনারা প্ল্যানিংটা চেঞ্জ করেছেন। তবে আরেকটা কথা যেটা উঠে এসেছে, যে কোনো প্রকল্প কাজ শুরু করার আগে EIA করতে হয়, ওনাদের EIA নেই। এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি। 2024 সালের মে মাসে একনেকে অনুমোদন পায় চট্টগ্রাম মেডিকেলের 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। 285 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে 180 কোটি এবং বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 105 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।